স্বাগতম কাপাডোকিয়া ভ্রমণে। তুরস্কের এই জাদুকরী স্থানটি পরিচিত তার অনন্য রক ফরমেশন, আকাশ জুড়ে হট এয়ার বেলুন আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আজ আমরা ইস্তাম্বুল থেকে যাত্রা করব পৃথিবীর অন্যতম সুন্দর স্থান কাপাডোকিয়া। এই জায়গাটা স্বপ্নের মতন। আমরা আপনাদের দেখাবো কাপাডোকিয়ার বিখ্যাত সব জায়গা আর শেয়ার করবো এখানকার অভিজ্ঞতা। চলুন শুরু করি আমাদের কাপাডোকিয়া ভ্রমণের এই দারুণ যাত্রা। গুড মর্নিং সবাই। এখন সকাল ৩টা। আমরা আমাদের ইস্তাম্বুল হোটেল থেকে চেক আউট করছি। এই সময়টা খুবই চ্যালেঞ্জিং, কারণ ঘুম থেকে উঠে রেডি হতে হয়েছে। আমরা সাবিহা গোকচেন এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। ১ ঘন্টার বেশি সময় লাগবে। আমরা আগে থেকে আমাদের পরিচিত ট্যাক্সি ড্রাইভারকে কন্ট্যাক্ট করেছিলাম যে আমাদের ১২০০ টার্কিশ লিরাতে আমাদের হোটেল থেকে এয়ারপোর্টে ড্রপ করবে। ইস্তাম্বুল শহরটা রাতেও খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এয়ারপোর্টের পথে। সাবিহা গোকচেন এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইটটি সকাল ৬টা ৫০-এ ফ্লাই করবে। আমরা এসে পৌঁছে গেছি সাবিহা গোকচেন এয়ারপোর্টে। এখন সকাল প্রায় ৪:৩০। আমাদের প্রথম কাজ হলো চেক ইন করা। আমাদের ফ্লাইটটি এয়ারজেট এয়ারলাইন্সের, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই টিকিট আমরা পেয়েছি মাত্র ১৩ পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় ২০০০ টাকারও কম। এখন আমরা যাচ্ছি সিকিউরিটি চেকের দিকে। এয়ারপোর্টটা বেশ ব্যস্ত, এমনকি সকালেও। সিকিউরিটি চেক শেষ করেই আমরা এখন যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। ৪০৩ নম্বর বোর্ডিং গেট থেকে আমাদেরকে এয়ারপোর্ট বাসে করে নিয়ে যাবে আমাদের ফ্লাইটের দিকে। আমরা এখন আছি বাসের ভিতরে। এখান থেকে রানওয়ের প্লেনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্য উঠবে এরকম একটা ভাব। আমরা এখন ফ্লাইটের বোর্ডিং করছি। বাইরে দেখা যাচ্ছে সূর্য ওঠার মুহূর্ত। আমরা এয়ারজেট এয়ারলাইন্সে বোয়িং 737 মডেলের প্লেনে করে ইস্তাম্বুল সময় ৬টা ৫০-এ ফ্লাই করে মাত্র ১ ঘন্টার একটু বেশি সময়ে পৌঁছে যাব কাইসার এয়ারপোর্টে। আমরা এখন প্লেনের ভিতরে। প্লেনটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। বাজেট এয়ারলাইন্স হিসেবে লেগ স্পেস যথেষ্ট ভালো ছিল, অন্তত রায়ানএয়ার অথবা ইজিজেটের মতো ছিল না। আমাদের প্লেন এখন রানওয়েতে চলছে, আর একটু পরে আকাশে উড়বো। এই সময়টা আমার সবসময় বেশ এক্সাইটিং লাগে। এই দৃশ্যটা দেখতে আমি কখনোই বোরিং ফিল করি না। আজকেরটা তো একদমই না। আকাশের রং ধীরে ধীরে গাঢ় কমলা থেকে সোনালী রঙের রূপ দিচ্ছে। আমরা প্লেনের জানালা থেকে শুধু এই দৃশ্যটাই দেখতেছিলাম। প্লেনটা এখন আকাশে উঠছে। একদম নতুন দিনের সূচনা জানা শুরু হলো। ভোরের এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। সূর্য ধীরে ধীরে আকাশে উঠছে, তার সাথে আমাদের প্লেনটাও আকাশে উঠছে। ভোরের সুন্দর মুহূর্তে রঙিন ইস্তাম্বুলকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড় আর বালুময় কাপাডোকিয়ার উদ্দেশ্যে। প্লেনটি ফ্লাই করার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ১ ঘন্টা পরে জেগে দেখি কি সুন্দর দৃশ্য জানালা বাইরে। নিচে কাইসারি শহর আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। কাইসারির চারপাশে ছোট ছোট গ্রাম আর পাহাড়ের রুক্ষ সৌন্দর্য একদম দেখার মতো। প্লেন থেকে এমন ভিউ দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আকাশ থেকে দেখে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। আমরা এখন কাপাডোকিয়ার কাছে পৌঁছে গেছি। এই যে আমাদের প্লেনটি ল্যান্ড করছে, নিচে রানওয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। এই তো প্লেনটি মাটি ছুঁয়ে ফেলেছে। আমরা এখন কাইসার এয়ারপোর্টে। চারপাশে পাহাড় আর খোলা প্রকৃতির mধ্যে আমরা এসে পৌঁছে গেলাম কাইসার এয়ারপোর্টে। Hanımefendiler, beyefendiler ve sevgili çocuklar. সকালের ঘুম ঘুম চোখে আমরা প্লেন থেকে বের হলাম। কাইসার এয়ারপোর্টটা বেশ ছোট আর শান্ত, কিন্তু ভীষণ সুন্দর আর গোছানো। এখানে নেমেই মনে হলো আমরা অন্যরকম এক জায়গায় চলে এসেছি। আমরা এখন যাচ্ছি লাগেজ ক্লেমের জন্য।
আমরা এখন লাগেজ ক্লেমের জন্য অপেক্ষা করছি। খুব বেশি ভিড় নেই, তাই আমরা খুব দ্রুত পেয়ে যাই আমাদের লাগেজটা। এরপর আমরা আমাদের আগেই বুক করে রাখা শেয়ার শাটল সার্ভিস ব্যবহার করব, যা আমরা গেট ইউর গাইড থেকে বুক করেছিলাম, যার খরচ 7 পাউন্ড ছিল। এই শাটল আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছে দিবে, যা উচিশারে অবস্থিত। এটা বেশ সুবিধাজনক এবং বাজেট ফ্রেন্ডলি। হ্যালো শাহরিয়া। আমরা এয়ারপোর্ট থেকে বের হতেই দেখতে পাই একজন আমাদের নামের প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। একদমই ছোট একটা এয়ারপোর্ট, তাই কোনো কিছুতেই কোনো অসুবিধা হয়নি। আমরা এখন যাচ্ছি আমাদের শেয়ার শাটলের দিকে। আমরা গাড়িতে উঠে বসলাম। এটা বেশ কমফোর্ট ছিল। মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি ছিল, ভালো লেগ স্পেস ছিল। আমরা এখন এয়ারপোর্ট থেকে কাপাডোকিয়ার পথে, যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আসুন যেতে যেতে আপনাদের একটা বিষয় বলে দিচ্ছি। কাপাডোকিয়া যাওয়ার জন্য প্রধানত 2টি বিমানবন্দর রয়েছে। একটি হলো নিভিশের এয়ারপোর্ট, যা কাপাডোকিয়ার মেইন পয়েন্ট গোরেমে থেকে 30 থেকে 40 মিটার দূরত্বে। আরেকটি হলো কাইসারি এয়ারপোর্ট, যেটি আমরা ব্যবহার করেছিলাম। এটি গোরেমে থেকে 1 ঘন্টার মতো দূরত্বে। এখন প্রশ্ন হলো কোন এয়ারপোর্টটা আপনারা ব্যবহার করবেন। নিভিশের এয়ারপোর্টটা কাছে হলেও কাইসারি এয়ারপোর্টটা তুলনামূলকভাবে একটু বেশি বড়, তাই এখানে বেশি ফ্লাইট অপশন পাওয়া যায় আর এখান থেকে পরিবহন সুবিধাও বেশি। কাপাডোকিয়াতে কিন্তু তেমন পাবলিক ট্রান্সপোর্ট নেই, তাই নিভিশেরে যেতে হলে অবশ্যই এয়ারপোর্ট ট্রান্সফারের বিষয়টা মাথায় রেখে তারপর টিকিট করবেন। এছাড়া শেয়ার শাটল বাদেও আপনার প্রাইভেট ট্যাক্সি অথবা রেন্টাল কারও নিতে পারেন এয়ারপোর্ট থেকেই। কাপাডোকিয়া যাওয়ার পথে বাইরের দৃশ্য অনেক সুন্দর, একদম পাহাড় আর গ্রাম্য পরিবেশ। শহর থেকে বেরিয়ে আসার পরই চারপাশটা যেন পুরোপুরি বদলে গেছে। কাপাডোকিয়ার পথে এভাবেই ছোট ছোট গ্রাম আর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। প্রতিটা দৃশ্য যেন নতুন কোনো গল্প বলছে। কাপাডোকিয়ার মেইন পয়েন্ট হলো গোরেমে। তার কাছাকাছি রয়েছে উচিশার, উরগুপ এবং নিভিশির। আমরা গোরেমে না গিয়ে উচিশারে হোটেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গোরেমের ভিড় এড়িয়ে আমরা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এটা কাপাডোকিয়ার সবচাইতে উঁচু জায়গার মধ্যে একটি, তাই এখান থেকে ভিউ অসাধারণ। আমরা গোরেমের কাছাকাছি আসতেই হট এয়ার বেলুনের উঠতে থাকার দৃশ্য দেখতে পাই। এই সুন্দর দৃশ্য আর সাথে আমাদের ড্রাইভারের প্লে করে রাখা টার্কিশ মিউজিক, এর জন্য এক অদ্ভুত ভালো লাগার মুহূর্ত। এখন আমরা গোরেমেতে আসি। এখানে কিছু প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে যাবে আমাদের হোটেলের দিকে। আমাদের গাড়ি সবাই গোরেমেতে নেমেছিল, শুধু আমাদের হোটেলই ছিল উচিশারে। এইটা গোরেমের একটা কেভ হোটেল। এখানে লাস্ট প্যাসেঞ্জারকে ড্রপ করে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। রাস্তায় যেতেই আমাদের চোখে পড়ল উচিশারের বিখ্যাত দুর্গ। এখানকার প্রাকৃতিক গুহাগুলো আর ছোট ছোট ঘরগুলো একদম অন্যরকম দেখতে। পুরো এলাকা যেন কোনো ছবির সেট। আমরা অবশেষে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল উচিশার প্রিমিয়াম। আমরা সকাল 10টায় পৌঁছে যাই আমাদের হোটেলে এবং সাথে সাথে তারা আমাদের রুম দিয়ে দেয়। খুবই সুন্দর একটা হোটেল। হোটেলটা একদমই নতুন, কিন্তু একটা অ্যাস্থেটিক স্টোনের ভাইবস রয়েছে। খুবই দ্রুত আমাদের রুমে আমরা চেক ইন করলাম। ফার্স্টে ঢুকে একটা ড্রয়িং রুম ছিল, যেখানে একটা টেলিভিশনও ছিল। তার পাশের রুমটাই ছিল আমাদের বেডরুম, এবং বেডরুম থেকে আশেপাশের ভিউটা ছিল অনেক বেশি সুন্দর। আমাদের হোটেলটা একদম নতুন হলেও এর আর্কিটেকচার ছিল পুরাতন স্টোন ভাইবস। মনে হচ্ছিল পুরনো কোনো গুহার মধ্যে আছি আমি। আর আমাদের রুম থেকে বাইরের দৃশ্যটা ছিল খুবই সুন্দর। আশেপাশে শুধু 1-2টা হোটেল দেখা যাচ্ছিল। আর এটা ছিল আমাদের হোটেলের টয়লেট। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট ছিল, একদমই পারফেক্ট ছিল। আমরা হোটেলে চেক ইন করেই কোনো মতে একটু ফ্রেশ হয়েই বের হয়ে পড়ি আমাদের আশেপাশের জায়গাটা দেখার জন্য। এটা ছিল আমাদের হোটেল থেকে হোটেলের বাইরের দৃশ্য। একদমই রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, খুবই সুন্দর লাগছিল। আমরা এখন আছি কাপাডোকিয়াতে। ফসফরাস নদীর তীর ছেড়ে আমরা চলে এসেছি কাপাডোকিয়াতে।
এখন আমরা আছি উচিসারে। আমরা গরমেতে হোটেল নেই কারণ ইস্তানবুলে একদম ক্রাউড প্লেসে থাকার পরে মনে হয়েছে একটু দূরে থাকবো, এই জন্য আমরা একটু উচিসারে আসছি, যেটা পুরাটা একটা মরুভূমির মতন। দেখি এখন আমরা আজকে প্রথম দিনের অ্যাক্টিভিটিস হয়তো খুঁজে বের করবো কোনো স্কুটার ভাড়া পাওয়া যায় নাকি। স্কুটার পাইলে হয়তো পুরা শহরটা ঘুরে দেখবো। লেটস সি কি হয়। আমাদের হোটেলের চারিদিকে খুবই কম জনবসতি আছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু খোলা প্রান্তর আর ফলের ক্ষেত, বাঙ্গি, আপেল, আঙ্গুর, আরো কত কি। আমরা এখন উচিসার ক্যাসেলে যাওয়ার রাস্তায় হেঁটে যাচ্ছি। একদম সোজা শান্ত একটা রাস্তা, দুই পাশে শুধু ফুলের গাছ, ফলের গাছ, একেবারে গ্রামের মতো একটা ভাইব। আবহাওয়াটা অসাধারণ, রোদ আছে কিন্তু গরম না। এমন রোদ লন্ডনে তো খুঁজে পাওয়াই যায় না। এই হেঁটে যাওয়ার সময়টা বেশ ভালো লাগছে। যে কোনো জায়গায় যাওয়ার পর হোটেল চেক ইন করে সেই জায়গাটা প্রথম ঘুরে দেখা আমার কাছে নতুন জায়গাতে যাওয়ার সবচাইতে বেস্ট পার্ট মনে হয়। আমরা এখন যাচ্ছি উচিসার সেন্টারের দিকে। আমাদের হোটেল এখান থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাঁটার রাস্তা। আমরা হাঁটে আসছি, এখন সেন্টারের দিকে যাচ্ছি। আমাদের টার্গেট হলো একটা বাইক ভাড়া নেওয়া। দেখি, একজনের সাথে কথা বললাম, বললো 30 ইউরো করে প্রতিদিনের জন্য। সেন্টারে যাই দেখি একটু কমে পাওয়া যায় নাকি। বাইক নিয়ে আমরা ঘুরবো। এটা হলো এটিভি কার, এটিভি ট্যুর যেগুলো দেয় এটা দিয়ে দেয়। অবশেষে আমরা 25 ইউরোতে 24 ঘন্টার জন্য ভাড়া করে নেই আমাদের একটি স্কুটার। আমরা অবশেষে নায়ক হয়ে গেলাম। 25 ইউরো দিয়ে 24 ঘন্টার জন্য স্কুটার ভাড়া করে ফেলেছি। লন্ডনের বাসের পিছনে দৌড়ানোর দিন শেষ। এখন আমরা কাপাডোকিয়ার রাস্তায় হাওয়া খেতে খেতে ঘুরি, আর সেই স্কুটারে চলে আসলাম উচিসার ক্যাসেল দেখতে। এখন আছি উচিসারের ক্যাসেলের একদম উপরে। জমা এখান থেকে একদম সুন্দর দেখা যায় সবকিছু একদম। Hello. Welcome. সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। Why nobody is visiting this tree? Tree is castle. উচিসার ক্যাসেলের এখানে কতগুলা ক্যাফে আছে, তো এখানে সুন্দর করে লিখে লাগছে যে ক্যাফে মানে ভিজিটিং ফ্রি। তো আমি দেখি আসলে এই ক্যাসেলের মাঝখানে কি ধরনের ক্যাফে বানাইছে তারা, দেখে আসি একটু। ছোট্ট বাবু মনে হয় সব ওনারের বাচ্চা। Hello. হ্যালো, Welcome. Inside is visiting this free, monsieur. ওকে, ক্যান আই মেক ভিডিও? Yes, please. Where are you from? ফ্রম বাংলাদেশ। Yes, welcome. থ্যাংক ইউ। Hello. অনেক সুন্দর একটা Hi. ক্যাফে। Yeah. সুন্দর একটা ক্যাফে নাকি, আসলে ওরা ক্যাফে বলতেছে বাট আসলে এটা ক্যাফের মতন না, ছোট ছোট। This one are the my hand. You made it? Yes, I Oh, will it's- speak is Cappadocia. Nice. This is a stone is here, is volcanic stone, and this It's volcano stone, huh? yes, tube stone. My make is normal is color, and Okay. water is change color. Oh, if you put in water, it changes the color. Yes, it's That's so change nice. color. All this change Okay. color. This normal in color, and এটা পানিতে ভিজাইলে অন্য কালার। water is change color. This is stone is Cappadocia. Okay, it comes from volcano, huh? Yes, volcanic is because and same stone is here is Okay. garden. My make. Okay. Nice. How much this, sir? And small one are 200 lira, monsieur. Okay, and the big one? This Like one? this? This one 1,000. Okay. And this because and 3 color. This one. Moment, please. And red color is white color, all is different color, and this 3 color.
This is, নাইস। yes. 1,000 lira. This one is 8 lira. Is big one. This one 1,200 lira. এখানে শপে মনে হচ্ছে উনি এখানেই ঘুমায়। এখানে আপস্টেয়ার্সে কিছু একটা আছে, দেখি উপরে যায়। তুমি যাও। ওকে, আই এম জাস্ট ভিজিটিং, ইউ ডোন্ট নিড টু কাম। Ja, also ich hab genug. Ich hab schon Angst vor der Leiter. House, they live here. Yes. Yeah, it looks like she lives here. এখান থেকে পুরা ক্যাসেলটা দেখা যায়। এখন উপরে যাওয়ার রাস্তা খুঁজতেছি, আসলে বুঝতেছি না এই উপর দিয়ে যাওয়া যাবে নাকি। যদি যাওয়া যায় একদম শর্টকাট ওয়েতে আমরা মেইন উচিসারে চলে যাব, বাট আদারওয়াইজ আমাদের অনেক রোড হাইটে চলে উচিসারে যেতে হবে। আমাদের দুপুরে লাঞ্চ করি না এখনো, লাঞ্চ করবো আমরা উচিসার থেকে। আমার মনে হচ্ছে এদিক দিয়ে কোনো রাস্তা আছে, তাই এদিক দিয়ে বের হইতে পারলে আমাদের 15 মিনিটের হাঁটা রাস্তা সহজ হয়ে যাবে। একদম উচিসারে কিছু যাবো আমরা। লেটস সি সামনে কেমন রাস্তা। আমরা আসলে যেটা মনে করছিলাম যে সেটা না, আমরা মনে করছিলাম যে শর্টকাট ওয়েতে উপরে উঠে গেলেই হয়তো উচিসার মেইন রোডে উঠে যাব, হাঁটা লাগবে না। এটা আসলে ভুল। আমরা 10 মিনিট ধরে হাঁটতেছি, বাট এখনো আমরা মেইন পয়েন্টে যাইতে পারি নাই। দেখি কতক্ষণ লাগে আরো। ওই যে একজন এখানে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছে, মোবাইল টিপতে টিপতে টায়ার্ড। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম উচিসার ক্যাসেলের টপ পয়েন্টে। দূর থেকে যেমন কাছে মনে হচ্ছিল, কিন্তু কাছে এসেই দেখি ভালোই হাঁটতে হবে, কিন্তু কষ্ট সার্থক। উপরে উঠে যে ভিউটা মিলে চোখ জুড়িয়ে যায়, পুরো কাপাডোকিয়া একেবারে পাখির চোখে দেখার মতো যায়। দুর্গের পাশেই থাকা দোকানগুলো ঘুরে দেখতে থাকি। এখানকার দোকানগুলো যেন একটি ছোট শিল্পকলা মেলা। একটার পর একটা রঙিন কার্পেট, হাতে বানানো সিরামিক, স্থানীয় পাথর দিয়ে তৈরি গহনা আর রঙিন লণ্ঠনগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। দোকানদাররা খুবই আন্তরিক ছিলেন, অনেকেই আমাদের সঙ্গে গল্প করলেন, কাস্টমাইজ পণ্য দেখালেন। আমরা লন্ডনে থাকি, যেখানে প্রতিদিন হাজারো শব্দ শুনি, কিন্তু একটা জিনিসের বড়ই অভাব, আজানের ধ্বনি। অনেকদিন হয়ে গেছে শেষবার এই পবিত্র আহ্বানটা কানে এসেছে। সেই মুহূর্তে আমরা দাঁড়িয়েছিলাম উচিসার ক্যাসেলের চূড়ায়। পুরো কাপাডোকিয়া তখন আমাদের চোখের সামনে, পাহাড়, উপত্যকা, সূর্যের আলোয় ঝলমল করা ল্যান্ডস্কেপ, সব মিলিয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। চারপাশটা হঠাৎ এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। মনে হচ্ছিল প্রকৃতির মাঝে যেন কোন এক স্বর্গীয় ডাক শুনছি। আজান, প্রকৃতি আর মনের গভীর অনুভব সব একসাথে মিলে এটা আমাদের ভ্রমণের সবচাইতে অমূল্য মুহূর্ত হয়ে উঠেছিল। উচিসার ক্যাসেলে ঘোরা শেষ করে আমরা সেখানের একটি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা সেরে নিই। লাঞ্চের পরে আমরা যাই রেড রোজ ভ্যালি দিকে। চলুন যাই আমাদের সাথে রেড রোজ ভ্যালিতে। But now I'm found in your love. I'm safe and sound. Every moment, every glance feels like fate. Another chance. I wanna stay forever in your arms. Feel the fire, never let it burn apart. Through the darkness, through the storm, you're my shelter, you're my warmest home. Like a river, you run so deep through my soul.
রেড রোজ ভ্যালি পরিচিত লালচে গোলাপি পাথর আর সূর্যের আলোতে বদলে যাওয়া রঙের জন্য। রাস্তায় যেতে চারপাশে শুধু পাহাড় আর গাছপালা, একদম শান্ত পরিবেশ। পথে এটিভি আর হর্স রাইড করতে থাকা অনেক টুরিস্টও দেখলাম। সব মিলিয়ে জায়গাটা একরকম অ্যাডভেঞ্চার আর শান্তির মিশ্রণ মনে হচ্ছিল। In your love, I'm safe and sound. Every moment, every glance feels like fate. Another chance. তো আমরা এখন আছি লাভ ভ্যালিতে, যেটা গোরেমে শহর থেকে 4 কিলোমিটার মতো দূরে। আমরা একটা বাইক ভাড়া নিয়েছি, যেটা আপনাদের দেখাইছি একটু আগে। আমরা নিজেরা ড্রাইভ করে আসছি গোরেমে থেকে। দেখেন আপনারা এখানে সবাই এটিভি রাইড করতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে উঠছি। উপরে তাকাতেই চোখে পড়লো এক বিশাল পাথরের গায়ে খোদাই করা পুরনো গুহাবাড়িগুলো। পাথরগুলো প্রাকৃতিক হলেও এর গায়ে ছোট ছোট ঘরগুলো মানুষের তৈরি। এই মুহূর্তে আমরা সেই পাহাড়ি পথ পেয়ে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো আশেপাশে আমরা দুজন বাদে এই ভ্যালিতে আর কেউ নেই। আমরা এখন ধীরে ধীরে উপরে উঠে যাই। এখান থেকে দূরে পাহাড় আর বিভিন্ন আকৃতির পাথর, আর দূরে চোখে পড়লো এটিভি যাচ্ছে ধুলো উড়িয়ে। পাথরের গায়ে ছোট ছোট গুহার মতো ঘর। এবার আমরা ঢুকবো সেই গুহার ভিতরে। এই পাথরের মাঝেই ছোট একটা ঘর আছে। ভিতরে গিয়ে দেখি কেমন লাগে। ভিতরে ঢুকে ভাবতে অবাক লাগছিল এত বছর আগে মানুষ এই পাথরের ভিতরে বসবাস করত। তার চাইতে অবাক লাগছিল কিভাবে পাথরের ভিতরে এমন ঘর বানানো সম্ভব এটা ভেবে। সেখানে একটা জানালা ছিল, ভেতর থেকে বাইরে তাকালেই যেন মনে হচ্ছিল একটা পেইন্টিং চলছে পাহাড় আর আকাশের। পাথরের ঘরে এই ছোট জানালা দিয়ে দেখা যায় পুরো ভ্যালিটা, আর মনে হচ্ছিল সেই পুরোনো দিনের নিঃশব্দ যেন এখনো আটকে আছে। আমাদের সেই জানালার সুন্দর মুহূর্তটা শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য লাভ ভ্যালির দিকে। এখন দুপুর শেষ করে বিকাল হওয়ার সেই মুহূর্তটা, রোদ তখন একটু একটু করে নরম হয়ে আসছে। লাভ ভ্যালি থেকে আমরা সূর্য অস্ত দেখব। লাভ ভ্যালির সূর্যাস্ত তুরস্কের সবচাইতে সুন্দর মুহূর্তের মধ্যে একটি। এভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি লাভ ভ্যালির দিকে। রোদটা অলরেডি নেমে যেতে শুরু করেছে। এই এক একটা পথ যেন এক একটা নতুন গল্পের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। লাভ ভ্যালির আসল সৌন্দর্য, সূর্যাস্ত এবং তারপরে গোরেমের শহর ঘুরে দেখার অভিজ্ঞতা সবকিছু শেয়ার করব পরের অংশে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন, বাই বাই।